আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হাইপারটেনশন নিয়ে, আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম। তো ইনবক্সে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে হাইপারটেনশনের জন্য আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নিয়ে একটু আলোচনা যাতে করি। তো এই ভিডিওতে আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের আলোচনা শুরু করার আগে আমাদের দেখতে হবে আগে যে ব্লাড প্রেশার কিভাবে রেগুলেশন হয় এবং অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলা কোথায় কোনটা কাজ করে এই মেকানিজমটা বোঝার জন্য আমাদেরকে ব্লাড প্রেশারের রেগুলেশনটা আগে পড়তে হবে। তো আমি একদম শর্টকাটে ব্লাড প্রেশারের রেগুলেশনটা একটু দেখাই দিচ্ছি। ব্লাড প্রেশার রেগুলেশন, আমরা জানি blood pressure is equal to cardiac output into total peripheral resistance। তার মানে blood pressure is proportional to cardiac output and blood pressure is proportional to total peripheral resistance। আবার আমরা আরেকটা কথা জানি যে cardiac output is equal to heart rate into stroke volume, সাথে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা তো আছেই। তার মানে যেসব কারণে কার্ডিয়াক আউটপুট বাড়বে সেই একই কারণগুলোর জন্য ব্লাড প্রেশারটা বাড়বে। আবার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেসব কারণে বাড়বে সেই একই কারণগুলোতে ব্লাড প্রেশার বাড়বে। হার্ট রেট যদি বাড়ে তাহলে আমাদের ব্লাড প্রেশার বাড়বে। স্ট্রোক ভলিউম যদি আমাদের বাড়ে তাহলে আমাদের ব্লাড প্রেশারটা বাড়বে। তো আমরা দেখে নেই কি কি কারণে আসলে হার্ট রেট বাড়ে, কি কি কারণে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে এবং কি কি কারণে কার্ডিয়াক আউটপুট বাড়ে। প্রথমেই আমি কথা বলে নেই কার্ডিয়াক আউটপুট সম্পর্কে। আমরা জানি কার্ডিয়াক আউটপুট বাড়ার প্রথম কারণ হচ্ছে ব্লাড ভলিউম। ব্লাড ভলিউম, তার মানে ব্লাড ভলিউম যদি বাড়ে তাইলে আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়বে। ব্লাড ভলিউম মানেই হচ্ছে প্রধান ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড। এক্সট্রা সেলুলার ফ্লুইডের প্রাইম রেগুলেটর হচ্ছে সোডিয়াম আয়ন। এক্সট্রা সেলুলার ফ্লুইডে সবচেয়ে বেশি থাকে হচ্ছে সোডিয়াম। তো সোডিয়াম যদি বাড়ে বডিতে তার মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড বাড়বে, ব্লাড ভলিউম বাড়বে। ব্লাড ভলিউম বাড়ার কারণে কার্ডিয়াক আউটপুট বাড়বে। কার্ডিয়াক আউটপুট কেন বাড়বে? কারণ ভেনাস রিটার্ন বাড়বে। তার মানে ভেনাস রিটার্ন যেসব কারণে বাড়ে সেই একই কারণগুলোতে কার্ডিয়াক আউটপুটও আমাদের বেড়ে যাবে। তো আমরা দেখলাম মেইনলি হচ্ছে সোডিয়ামটা যত বাড়বে ব্লাড ভলিউম বাড়বে, আমাদের সাথে কার্ডিয়াক আউটপুটটা বাড়বে। এবার আমরা দেখি হার্ট রেট কেন বাড়ে। any cause that increases the heart rate that will in turn increases the blood pressure। তো যেসব কারণে যেমন anxiety, exercise, fever, any disease, এইসব কারণগুলোতে আমাদের হার্ট রেট বাড়বে। তো আমরা যেহেতু ইকুয়েশন অনুসারে ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, আবার আমরা কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু বলেছি যে হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম। তার মানে হার্ট রেট এইসব কারণে বাড়ে, আরো অনেক কারণ আছে সেগুলা সব আলোচনা করা একবারে সম্ভব নয়। তো আমরা দেখলাম যে যেসব কারণে আমাদের হার্ট রেট বাড়বে যার কারণে আমাদের ব্লাড প্রেশারটা বাড়বে। এবার আমরা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স নিয়ে একটু কথাবার্তা বলবো। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, হোয়াট ইজ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স? দ্য আর্টারিয়াল গুলো, আমাদের মিডিয়াম সাইজড আর্টারিয়াল গুলো যে রেজিস্ট্যান্স তৈরি করে সেগুলোই হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। মিডিয়াম সাইজড আর্টারিয়াল, তার মানে আমাদের আর্টারিগুলো সংকুচিত হয়, প্রসারিত হয়। কিন্তু ওল্ড এজে গেলে দেখা যায় আমাদের এই আর্টারিয়ালের ইলাস্টিসিটিটা কমে যায়, তার মানে সেটা সংকুচিত হতে পারে কম, প্রসারিতও হতে পারে কম, যার কারণে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার কারণে ওল্ড এজে ব্লাড প্রেশারটাও অটোমেটিক্যালি বেড়ে যায়, যেটা আমরা গতদিন দেখিয়েছিলাম যে এসেনশিয়াল হাইপারটেনশনের একটা কজ হচ্ছে ওল্ড এজ। এছাড়া অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলোর মেকানিজম বোঝার জন্য আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, যেটা হচ্ছে একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের আন্ডারে কাজ করে, যেটা হার্ট রেট বাড়ায়। আচ্ছা, আমরা এই সিস্টেমটা একটু দেখে নেই। রেনিন, লিভার থেকে একটা সাবস্টেন্স আসে যেটার নাম হচ্ছে এনজিওটেনসিনোজেন। কিডনি থেকে আসা রেনিন যখন আমাদের কিডনিতে ব্লাড ফ্লো কমে যায় যে কোনো কারণে হোক, সেটা হাইপোটেনশন হোক অথবা ডিহাইড্রেশন হোক, যে কোনো কারণে যদি কিডনিতে ব্লাড সাপ্লাই আমাদের কমে যায়, কিডনি থেকে রেনিন রিলিজ হয়।
এই রেনিনটা কি করে এনজিওটেনসিন নোজেনকে এনজিওটেনসিন 1 এ কনভার্ট করে ফেলে। তার মানে লিভার থেকে আসা এনজিওটেনসিনোজেনকে কিডনি থেকে আসা রেনিন কি করে এনজিওটেনসিন 1 এ কনভার্ট করে। এই এনজিওটেনসিন 1 কে আবার এনজিওটেনসিন 2 তে কনভার্ট করে। এটা ইউজুয়ালি রোমান সংখ্যায় লেখা হয়, কিন্তু আমি এখানে বোঝার জন্য A2 লিখলাম। এনজিওটেনসিন 1 এনজিওটেনসিন 2, এই এনজিওটেনসিন 1 থেকে এনজিওটেনসিন 2 করে ফেলে একটা এনজাইম, সেটার নাম হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। সেটা ইউজুয়ালি লাংসে থাকে। তো এই জিনিসগুলো আসলে জানা খুব দরকারি। অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের ম্যানেজমেন্ট বা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগগুলা কিভাবে কাজ করে, তাদের ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, সাইড ইফেক্ট, এগুলো দেখার জন্য এই যে কথাগুলো বললাম সেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আবার আগের লেকচারটাতে ফিরে যাই। আমরা শুরু করেছিলাম যে ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশনে আমরা বলেছিলাম যে যদি 55 বছরের নিচে হয় এবং যদি 55 বছরের উপরে হয়। 55 বছরের নিচে থাকলে আমরা এ দিয়ে শুরু করতে বলেছিলাম, মানে হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, ACE ইনহিবিটর। আর 55 বছরের বেশি থাকলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে শুরু করতে বলেছিলাম। তারপর যদি আমাদের অপটিমাম ব্লাড প্রেশার কন্ট্রোল না হয় তাইলে A+C তে চলে যেতে বললাম আমরা। তারপরে যদি আমাদের না হয় তাহলে আমরা A+C+D মানে ডাইউরেটিক্স, মেইনলি এখানে থায়াজাইড ডাইউরেটিক্স এর কথা বলেছিলাম। এরপর যদি পটাশিয়ামের উপর নির্ভর করে আমরা যদি পটাশিয়াম 4.5 এর নিচে থাকে তাহলে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট স্পাইরোনোলেকটন অ্যাড করতে বলেছিলাম। আর যদি পটাশিয়াম 4.5 এর বেশি থাকে তাহলে আলফা অথবা বিটা ব্লকার ইউজ করতে বলেছিলাম। আগে বিটা ব্লকার হাইপারটেনশনের ফার্স্ট লাইন ড্রাগ ছিল, কিন্তু নাওয়াডেজ বিটা ব্লকার ইজ নো মোর দ্য ফার্স্ট লাইন ড্রাগ অফ হাইপারটেনশন। এটা মনে রাখতে হবে। স্যাররা কিন্তু ভাইবাতে কমনলি প্রশ্নটা করে যে বিটা ব্লকার কি হাইপারটেনশনের ফার্স্ট লাইন ড্রাগ? আনসার হবে না, বিটা ব্লকার ইজ নট দ্য ফার্স্ট লাইন ড্রাগ অফ হাইপারটেনশন। তাহলে আমরা একটু কথাবার্তা বলে নিই। প্রথমে আমরা ACE ইনহিবিটর নিয়ে কথা বলি। আমরা একটু আগে রেনিন এনজিওটেনসিন সিস্টেমে দেখিয়েছিলাম যে এনজিওটেনসিন 1 থেকে এনজিওটেনসিন 2 করে হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই এনজিওটেনসিন 2 এর কাজ হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করা, ভ্যাসোকনস্ট্রিকশন করা এবং অ্যালডোস্টেরন রিলিজ করা। এই অ্যালডোস্টেরন আবার কি করে কিডনি থেকে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে, ভ্যাসোকনস্ট্রিকশনও করে। তার মানে সোডিয়াম যদি বেশি থাকে আমাদের তাইলে ইসিএফ ভলিউম আমাদের বাড়বে, ব্লাড প্রেশারটা বাড়বে। আবার এনজিওটেনসিন 2টা কি করবে ভ্যাসোকনস্ট্রিকশন করবে, ভ্যাসোকনস্ট্রিকশন করলে আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। তো আমরা যদি ACE এই এনজাইমটাকে ইনহিবিট করে দেই, ইনহিবিটর দিয়ে যদি আমরা এই এনজাইমটাকে আমরা ইনহিবিট করে দেই তাহলে আমাদের এনজিওটেনসিন 2টা তৈরি হবে না। এনজিওটেনসিন 2 তাহলে অ্যালডোস্টেরনও রিলিজ করতে পারবে না, সোডিয়ামও আমাদের রিঅ্যাবজর্ব হবে না, ভ্যাসোকনস্ট্রিকশনও আমাদের হবে না। তার মানে ব্লাড প্রেশারটা আমাদের কন্ট্রোলে চলে আসবে। এটা হচ্ছে ACE ইনহিবিটরের ইয়ে। ACE ইনহিবিটর থেকে আমরা চলে গেলাম ARB, আরেকটা ড্রাগ ভেরি সিমিলার টু ACE ইনহিবিটর, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এই রিসেপ্টর ব্লক করে দিলে সিমিলার মেকানিজমে ভ্যাসোকনস্ট্রিকশন হবে না, ভ্যাসোকনস্ট্রিকশন হবে না, একই মেকানিজম প্রায় কাছাকাছি দুইটারই। তারপর সোডিয়ামও রিঅ্যাবজর্পশন হবে না, তাইলে আমাদের ব্লাড প্রেশারটা আলটিমেটলি কন্ট্রোলে চলে আসবে। এবার আসি আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নিয়ে, সেকেন্ড ড্রাগ যেটা 55 বছরের বেশি হলে আমরা প্রেসক্রাইব করতে বলি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এবার দেখাবো আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারগুলা কিভাবে কাজ করে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা জানি দুই ধরনের, ডাইহাইড্রোপাইরিডিন এবং নন ডাইহাইড্রোপাইরিডিন। ডাইহাইড্রোপাইরিডিন হচ্ছে নিফেডিপিন প্লাস অ্যামলোডিপিন, এই দুইটা ড্রাগ। আর নন ডাইহাইড্রোপাইরিডিন হচ্ছে ভেরাপামিল, ডিলটিয়াজেম, ভেরাপামিল এবং ডিলটিয়াজেম, এই দুটো হচ্ছে নন ডাইহাইড্রোপাইরিডিন। সো ক্যালসিয়াম চ্যানেল ব্লকারগুলো কিভাবে কাজ করে আমরা জানি। অ্যাকশন পটেনশিয়াল তৈরি হওয়ার জন্য এবং মাসল কন্ট্রাকশন করার জন্য ক্যালসিয়াম দরকার হয়। সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজ হয় এবং মাসল কন্ট্রাকশনে হেল্প করে, এবং ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ক্যালসিয়াম আয়ন ঢুকে অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে হেল্প করে। তো আমরা যদি ক্যালসিয়াম চ্যানেলটাকে ব্লক করে দেই তাহলে স্মুথ মাসলের, মেইনলি ব্লাড ভেসেলের স্মুথ মাসলগুলো কন্ট্রাকশন হবে না। যদি কন্ট্রাকশন না হয় তাইলে ক্যালসিয়াম যদি আমাদের না ব্লক করে দেয় তাইলে আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা কমে যাবে, ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ক্যালসিয়াম ঢুকতে পারবে না, যার কারণে কন্ট্রাকশনটাও কমে যাবে। কন্ট্রাকশন কম হলে আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেটা ছিল সেটা আর বেশি থাকবে না, সেটা কম থাকবে, যার কারণে আমাদের
ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকবে। তাহলে এসি ইনহিবিটর, এআরবি এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নিয়ে আমরা কথা বললাম। এরপর আমরা আসি বিটা ব্লকার নিয়ে। বিটা ব্লকার নিয়ে একটু কথাবার্তা বলবো আমরা। বিটা ব্লকার ইউজুয়ালি দুই ধরনের হয়, কার্ডিও সিলেক্টিভ এবং নন সিলেক্টিভ। কার্ডিও সিলেক্টিভ যেগুলা সেগুলা ইউজুয়ালি বিটা 1 রিসেপ্টরকে ব্লক করে, এবং নন সিলেক্টিভ সেগুলা বিটা 1 প্লাস বিটা 2 দুইটাকেই ব্লক করে। বিটা 1 রিসেপ্টর মেইনলি হার্টে থাকে এবং এটা হার্ট রেটটাকে বাড়ায়। তার মানে বিটা 1 অ্যাগনিস্ট যে ড্রাগগুলা থাকবে আমাদের, সেগুলা হচ্ছে হার্ট রেট বাড়াবে। তার মানে বিটা যদি আমরা ব্লক করে দিই বিটা 1 রিসেপ্টর, তার মানে হার্ট রেটটা আমাদের কমে যাবে। আগের ইকুয়েশন অনুযায়ী আমাদের হার্ট রেট যদি কমে যায়, তার মানে আমাদের কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে। কার্ডিয়াক আউটপুট কমে গেলে আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোলে চলে আসবে। আর নন সিলেক্টিভ সেগুলা বিটা 1 কে ব্লক করে, সাথে বিটা 2 কেও ব্লক করে থাকে। বিটা 2 ব্লক করার কারণে কি হয়, আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। বিটা 2 অ্যাগনিস্ট গুলো আমাদের ব্রঙ্কো ডাইলেশন করে। বিটা 2 কে যদি আমরা ব্লক করে দেই, তার মানে আর ব্রঙ্কো ডাইলেশন হতে পারলো না, সেটা ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে যাবে। এছাড়া বিটা 2 রিসেপ্টর ব্লাড ভেসেলের ভেসো ডাইলেশন করে। তো বিটা 2 কে যদি আমরা ব্লক করে দেই, তাইলে ভেসো ডাইলেট করতে পারবে না, ভেসো কনস্ট্রিকশন হবে। তার মানে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ এবং এজমা, এই দুইটা ক্ষেত্রে আমরা নন সিলেক্টিভ বিটা ব্লকারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। গেল আমাদের বিটা ব্লকার। এরপর কিছু ড্রাগ আছে আলফা ব্লকার, যেমন প্রাজোসিন। আলফা রিসেপ্টর থাকে আমাদের ব্লাড ভেসেলে। আলফা রিসেপ্টরের কাজ হচ্ছে ব্লাড ভেসেলে ভেসো কনস্ট্রিকশন করা। তো ভেসো কনস্ট্রিকশন করা, তো যদি আলফাকে আমরা ব্লক করে দেই, তার মানে আমাদের ভেসো কনস্ট্রিকশন হবে না, ব্লাড প্রেশারটাও ফল করবে। এরপর আরেকটা ড্রাগ নিয়ে আমি একটু কথাবার্তা বলবো, স্পাইরোনোলেকটন। চতুর্থ যে ড্রাগটা আমাদের ছিল সেটা হচ্ছে আমাদের স্পাইরোনোলেকটন। স্পাইরোনোলেকটন এটা ইউজুয়ালি ডাইউরেটিক্স এর আন্ডারে পড়ে। তো স্পাইরোনোলেকটন মেইনলি হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট এটা মেইনলি হাইপারক্যালেমিয়া করে। আরেকটা ড্রাগ নিয়ে আমরা একটু দেখাবো, সেটা হচ্ছে ডাইউরেটিক্স। ডাইউরেটিক্স ইউজুয়ালি দুই ধরনের হয়, মেইনলি দুই ধরনের। একটা হচ্ছে লুপ ডাইউরেটিক্স এবং থায়াজাইড ডাইউরেটিক্স। লুপ ডাইউরেটিক্স হচ্ছে ফুরোসেমাইড অথবা ফুরোসেমাইড, যেটাই বলি। আমাদের স্টুডেন্ট লেভেলে একটা কনফিউশন থাকে, কেউ বলে ফুরোসেমাইড, কেউ ফুরোসেমাইড, দুইটাই ঠিক। থায়াজাইড ডাইউরেটিক্স এর নাম হচ্ছে হাইড্রোক্লোরোথায়াজাইড। ফুরোসেমাইড কাজ করে কিভাবে আমি দেখাবো। নেফ্রন আমরা আঁকি, এই যদি একটা নেফ্রন হয়, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এটা ডিসেন্ডিং লিম্ব, এটা অ্যাসেন্ডিং লিম্ব, তারপর এটা ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এটা কালেক্টিং ডাক্ট। তো এই জায়গাতে কাজ করে হচ্ছে লুপ ডাইউরেটিক্স, যেটা হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ দ্য লুপ অফ হেনলি। এটা NKCC2 এই ট্রান্সপোর্টটাকে ব্লক করে। সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড, এটা টাইপ 2 চ্যানেল, এটাকে ব্লক করে এবং সোডিয়াম রিঅ্যাবজর্ব হতে দেয় না। সোডিয়াম যদি রিঅ্যাবজর্ব না হয়, তার মানে কি হবে, আমাদের ইসিএফ ভলিউম কমবে, আমাদের ব্লাড প্রেশার ফল করবে। আর থায়াজাইড ডাইউরেটিক্স কাজ করে আমাদের এই নেফ্রনের ডিস্টাল পার্টটাতে। আমরা এখানে নেফ্রন দেখিয়েছিলাম, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিসেন্ডিং লিম্ব, অ্যাসেন্ডিং লিম্ব এবং আর্লি ডিস্টাল টিউবুল। এখানে আমাদের কাজ করে হচ্ছে থায়াজাইড ডাইউরেটিক্স। থায়াজাইড ডাইউরেটিক্স কাজ করে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টারটাকে ইনহিবিট করে, থায়াজাইড ডাইউরেটিক্স কাজ করে। তো একইভাবে সোডিয়াম যদি আমাদের রিঅ্যাবজর্ব না হয়, ক্লোরাইড যদি আমাদের রিঅ্যাবজর্ব না হয়, তাহলে আমাদের ইসিএফ ভলিউমটা কমবে, আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোলে চলে আসবে। এবার আমি একটু সাইড ইফেক্ট দেখাবো প্রত্যেকটা ড্রাগের। প্রথমে আমরা শুরু করেছিলাম ACE ইনহিবিটর। এটার সাইড ইফেক্ট হচ্ছে, এটা প্রথম কথা হচ্ছে ফার্স্ট ডোজ হাইপারটেনশন করে। স্বাভাবিক, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, তার মানে সে হাইপারটেনশনটাকে কন্ট্রোল করতেছে। তাইলে প্রত্যেকটা ড্রাগেরই একটা সাইড ইফেক্ট থাকতে পারে হাইপারটেনশন করা, ফার্স্ট ডোজ হাইপারটেনশন করে। এছাড়া এসি ইনহিবিটর এনজাইমটা ব্রাডিকাইনিনের ব্রেকডাউনে হেল্প করে। তো এসি এনজাইমটাকে আমরা যখন ইনহিবিট করে দেই, তখন এই ব্রাডিকাইনিনটা ব্রেকডাউন হয় না। তো ইনক্রিজ ব্রাডিকাইনিন হবে, যেহেতু ব্রাডিকাইনিন ব্রেকডাউন হচ্ছে না, তার কারণে কি হবে, ড্রাই কাফ হবে। এটা এসি ইনহিবিটর শুরু করার 1 বছর পর্যন্ত হতে পারে, এবং ইউজুয়ালি এসি ইনহিবিটর বন্ধ করার
জন্য ড্রাই কাফটা ইউজুয়ালি কমে যায়। আর কি হতে পারে এসি ইনহিবিটর, সেটা হাইপারক্যালেমিয়া করে, এটা হাইপারক্যালেমিয়া করে, রেনাল ডিসফাংশন করে, এবং এটা প্রেগন্যান্সিতে দেয়া যায় না। তো এই কারণগুলোতে আমাদের এসি ইনহিবিটর গুলো একটু সাবধানে ব্যবহার করতে হবে। যাদের হাইপোটেনশন হওয়ার চান্স থাকবে, অথবা যাদের আগে থেকে কাশির সমস্যা আছে, বা পটাশিয়াম লেভেল বেশি, অথবা রেনাল ইম্পেয়ারমেন্ট, এবং প্রেগন্যান্সিতে এসি ইনহিবিটর দেওয়া যাবে না। আরেকটা কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বাইলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস। আমরা সেকেন্ডারি হাইপারটেনশনের একটা কজে বলেছিলাম যে রেনাল আর্টারি স্টেনোসিস ইজ এ কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশন। সো এখানে আমরা এসি ইনহিবিটর ব্যবহার করতে পারবো না। সিমিলারলি এসি ইনহিবিটর যেই সাইড ইফেক্ট গুলা করে, এআরবি মানে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার গুলা প্রায় সিমিলারলি সব ধরনের সাইড ইফেক্টই করতে পারে। এআরবি গুলা কি করে, হাইপারক্যালেমিয়া করে এবং রেনাল ডিসফাংশন করতে পারে। তো গেল এসি ইনহিবিটর এবং এআরবি। তারপর আমরা আসি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নিয়ে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাইড ইফেক্ট হচ্ছে জিআইটি সাইড ইফেক্ট। স্পেশালি ভেরাপামিলের হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন করে হচ্ছে মেইনলি ভেরাপামিল। তার মানে ভেরাপামিলের সাইড ইফেক্ট হচ্ছে নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ভেরাপামিল, যেটার সাইড ইফেক্ট হচ্ছে কনস্টিপেশন। এছাড়া অ্যাঙ্কেল ইডিমা করে, ফ্লাশিং করে, র্যাশ করে। আমি সাইড ইফেক্ট গুলো কিন্তু ডেভিডসন থেকে বলতেছি, একটাও মিস হওয়ার কথা না। জিআইটি সাইড ইফেক্ট মেইনলি কনস্টিপেশন করে ভেরাপামিল, অ্যাঙ্কেল ইডিমা করে, ফ্লাশিং করে, র্যাশ করে এবং পালপিটেশন করে। তাই এগুলো হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাইড ইফেক্ট। এবার আমরা দেখব বিটা ব্লকারের। বিটা 1 সিলেক্টিভ যেগুলা বিটা সিলেক্টিভ যেগুলা, সেগুলোর সাইড ইফেক্ট খুব একটা নাই। কিন্তু বিটা 1 প্লাস বিটা 2 মানে নন সিলেক্টিভ বিটা ব্লকার যেগুলো, সেগুলোর সাইড ইফেক্ট আছে। যেমন আমরা বলি বিটাকে ব্লক করে দিলে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, তাইলে এজমাতে সাবধানে ইউজ করতে হবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। তারপর ব্রাডিকার্ডিয়া হয়, কারণ বিটা 1 ব্লক করার কারণে আমাদের হার্ট রেট কমে যাবে ব্লাড প্রেশার কমানোর জন্য, তাইলে আমাদের ব্রাডিকার্ডিয়া হবে, আমাদের হাইপোটেনশন হবে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এই জন্য ডায়াবেটিক পেশেন্টের আমরা বিটা ব্লকার দেওয়ার সময় সাবধান থাকবো, পারলে অ্যাভয়েড করবো। কারণ বিটা ব্লকার কি করে, হাইপোগ্লাইসেমিয়ার যে অটোনমিক রেসপন্স, যেটা কি কার্ডিয়া একটা অটোনমিক রেসপন্স, সেটাকে প্রিভেন্ট করে ফেলে, যার কারণে হাইপোগ্লাইসেমিয়া হলে ডায়াবেটিক পেশেন্ট বুঝতে পারে না। তো এই কারণে আমরা হাইপোগ্লাইসেমিয়াও করে, প্লাস হাইপোগ্লাইসেমিয়ার অটোনমিক রেসপন্সটাও ইনহিবিট করে, যে কারণে আমরা বিটা ব্লকার অ্যাভয়েড করার চেষ্টা করব। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, বিটা 2 রিসেপ্টর থাকে হচ্ছে ব্লাড ভেসেলে, যেটা ভেসোডাইলেশন করে। তো আমরা যদি নন সিলেক্টিভ বিটা ব্লকার বিটা 1 প্লাস বিটা 2 ড্রাগ একটা পেশেন্টকে প্রেসক্রাইব করি, তাহলে সেটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজকে এগ্রিভেট করবে, এছাড়া রেনল্ডস ফেনোমেননকে এগ্রিভেট করে। তো এগুলো হচ্ছে বিটা ব্লকারের অ্যাডভার্স ইফেক্ট। তো কন্ট্রাইন্ডিকেশন এখান থেকে আমরা দেখতে পারি যে ব্রঙ্কোকনস্ট্রিকশন, তার মানে অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে আমাদের এটা দেয়া যাবে না। তারপর ব্রাডিকার্ডিয়া ওয়ালা পেশেন্ট, যে পেশেন্টের হাইপোটেনশন আছে, যে পেশেন্টের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, রেনল্ডস ফেনোমেনন আছে, অথবা হার্ট ফেইলিউরের পেশেন্টের আমরা বিটা ব্লকার অ্যাভয়েড করার চেষ্টা করব। তবে সার্টেন কন্ডিশনে হার্ট ফেইলিউরে বিটা ব্লকার দেয়া যায়। আমাদের বিটা ব্লকারের নিয়ে আলোচনা। এছাড়া আরো কিছু ড্রাগ আছে, আমি শর্টকাট একটু বলে দিব। আলফা ব্লকার, যেমন প্রাজোসিন, যেটা আলফা রিসেপ্টরকে ব্লক করে ভেসোকনস্ট্রিকশন ইফেক্টটাকে অ্যান্টাগোনাইজ করে এবং ভেসোডাইলেশন করে। এছাড়া আরো কিছু ড্রাগ আছে যেগুলো স্পেসিফিক কন্ডিশনে আমরা ইউজ করতে পারি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকসে আমরা আসবো, দ্য চয়েস অফ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। চয়েস অফ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। নরমালি আমি যে আগে ফ্লোচার্টটা দেখেছিলাম, সেটা যদি পেশেন্টের কোমরবিডিটি না থাকে, তাহলে ওই ফ্লোচার্টটা আমাদের মেনে চলতে হবে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে যে দ্য চয়েস অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ ইজ লার্জলি ইনফ্লুয়েন্সড বাই দ্য প্রেজেন্স অফ কোমরবিডিটি ইন এ পেশেন্ট। কি বললাম? দ্য চয়েস অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ ইজ লার্জলি ইনফ্লুয়েন্সড বাই দ্য প্রেজেন্স অফ কোমরবিডিটি। একটা পেশেন্ট যদি ডায়াবেটিক থাকে, ডায়াবেটিস মেলাইটাস যদি থাকে তার, তাহলে আমাদের প্রথম চয়েস হবে এসিই ইনহিবিটর অথবা এআরবি। কারণ ডায়াবেটিক পেশেন্টের ইনভেরিয়েবলি দেখা যায় প্রোটিনুরিয়া থাকে, এবং এই ড্রাগগুলো কিন্তু রেনোপ্রোটেক্টিভ ড্রাগ বলা হয়। অনেক ক্ষেত্রে প্রোটিনুরিয়াটা এটা রিডিউস করে, কিন্তু এটা হচ্ছে ড্রাগ অফ চয়েস। আর দিব না আমরা একটু আগে বললাম বিটা ব্লকার। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে, দিতে হবে ইউজুয়ালি এসি ইনহিবিটর অথবা এআরবি। গেল ডায়াবেটিস মেলাইটাস। তারপর আসে ব্রঙ্কিয়াল এজমা। সবই ড্রাগ দিতে পারবো, শুধু আমরা বিটা 1 প্লাস বিটা 2 ড্রাগ যেগুলা আছে নন সিলেক্টিভ বিটা ব্লকার গুলা, সেগুলা অ্যাভয়েড করার চেষ্টা করব।
যদি কারো বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট থাকে তাহলে আমরা আলফা ব্লকার চুজ করার চেষ্টা করব, কারণ এটা একই সাথে ব্লাড প্রেশারও কমাবে, সাথে ব্লাডারের স্মুথ মাসল যেটা, ব্লাডারের নেকের স্মুথ মাসল যেটা, সেটা রিল্যাক্স করবে। তার কারণে তার এই বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেটের কিছু সিমটম সে রিলিফ পাবে। সেই জন্য আমরা প্রাজোসিন ইউজ করার চেষ্টা করব। যদি পেশেন্টের ওল্ড এজ হয় এবং কোনো কমরবিডিটি না থাকে তাহলে ড্রাগ অফ চয়েস হচ্ছে থায়াজাইড ডাইউরেটিক্স। ওল্ড এজে যদি পেশেন্টের কোনো কমরবিডিটি না থাকে, সিগনিফিকেন্ট কোনো কমরবিডিটি না থাকে, তাহলে থায়াজাইড ডাইউরেটিক্স হচ্ছে আমাদের ড্রাগ অফ চয়েস। এখন আসি আমরা প্রেগন্যান্সিতে আমাদের চয়েস অফ ড্রাগ হচ্ছে আলফা মিথাইল ডোপা, লেবিটোলল। এগুলো হচ্ছে আমাদের প্রেগন্যান্সিতে ড্রাগ অফ চয়েস। আলফা মিথাইল ডোপা একটা সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগ। সেটা কি করে? নন এপিনেফ্রিন, এপিনেফ্রিন এগুলো রিঅ্যাপটেককে ইনহিবিট করে। নন এপিনেফ্রিন এবং এপিনেফ্রিনের রিঅ্যাপটেক ইনহিবিট করার কারণে এগুলো হচ্ছে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ, তার মানে আলফা 1 অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট এগুলা। তো এগুলা কি করবে? ব্লাড প্রেশারটা বাড়াবে। এগুলো ব্লক করে দিলে আমাদের ব্লাড প্রেশারটা বাড়বে না। তো প্রেগন্যান্সিতে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে আলফা মিথাইল ডোপা, লেবিটোলল। এছাড়া আরো কোনো আছে? পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আমরা অ্যাভয়েড করব বিটা ব্লকার অ্যাভয়েড করার চেষ্টা করব। থায়াজাইড এবং লুপ ডাইউরেটিক্স এগুলো আমরা অ্যাকিউট রেনাল ফেলিউর পেশেন্টের অ্যাভয়েড করার চেষ্টা করব, এবং থায়াজাইড বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ থায়াজাইড ডাইউরেটিক্সগুলো হাইপারগ্লাইসেমিয়া করে এবং গ্লুকোজ ইনটলারেন্স করে। এবং থায়াজাইড ডাইউরেটিক্স কি করে? গাউট করে, হাইপার ইউরিসেমিয়া যেটাকে বলা হয় গাউট। তো আমরা থায়াজাইড ডাইউরেটিক্সটা অ্যাভয়েড করার চেষ্টা করব গাউটের পেশেন্টের ক্ষেত্রে। তো এই হলো মোটামুটি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ এর মুদ্রা কথা। এছাড়াও আরো অনেক কিছু বলার বাকি আছে, সময় স্বল্পতার কারণে বলতে পারতেছি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেলে আসলে দেখার ইচ্ছা থাকে না। তো আমি চাচ্ছি শর্টকাট করে ছোট ছোট টপিকস ওয়াইজ আলোচনা করতে, কারণ একদিনে বেশি আলোচনা হয়ে গেলে আবার কনসেন্ট্রেশনও থাকে না। তো আশা করি আজ এ পর্যন্তই। লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সবাই পাশে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে সহজ আরেকটা টপিকস নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।